জনস্বার্থে সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর সুযোগ পাবে না অনুপস্থিত পুলিশ সদস্যরা। অবৈধ নির্বাচন করায় চট্টগ্রামে শেখ হাসিনা, 3 সাবেক সিইসি সহ 18 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, তদন্তের নির্দেশ। হত্যা মামলায় বেনজির ও শহীদুল সহ 5 জনের মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ। 8 নভেম্বর মামলার শুনানি। বিএনপিকে টিকে থাকতে আওয়ামী লীগের মতো না হওয়ার পরামর্শ মির্জা ফখরুলের। দুর্গাপূজায় শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান। এবং আরও এক ধাপ এগিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। প্রথম ইউনিটের রিঅ্যাক্টর ভেসেলে ডামি ফুয়েল লোডিং শুরু। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আমি শিকা আজিজ। যেসব পুলিশ এখনো কাজে যোগ দেননি তাদের আর সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরে আনসার ভিডিপি একাডেমিতে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়ে একথা বলেন তিনি। জনস্বার্থে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। এদিকে জনপ্রশাসন সচিব জানিয়েছেন আইন মেনে নির্দিষ্ট অধিক্ষেত্র ও সময়ের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সহকর্মীদের সহায়তায় টুম্পা আফরোজের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় থেকেই সার্বিক নিরাপত্তায় মাঠে তৎপর সেনাবাহিনী। স্বৈরাচার সরকার পতনের পরও অস্থিতিশীল নিরসন ও আইন শৃঙ্খলা বাহিনী শূন্য অবস্থায় জননিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রেখে যাচ্ছে সেনাবাহিনী। এমন পরিস্থিতিতে মঙ্গলবার জনস্বার্থে সুনির্দিষ্ট অধিক্ষেত্র ও সময়কালে তাদের বিচারিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। বুধবার জনপ্রশাসন সচিব জানান পুরো বিষয়টি আইন শৃঙ্খলা প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত। এতে মানুষ আরো নিরাপদ বোধ করবে। আরো যাতে জনবান্ধব পরিবেশে মানুষ চলাচল করতে পারে, সিকিউর ফিল করে, মানুষের মধ্যে যেন আস্থা থাকে। আমাদের বিভিন্ন বাহিনী কাজ করে না, তো এটা আরেক বাহিনীকে বিধি মোতাবেকই তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান জনস্বার্থেই সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। বিভিন্ন বাহিনীর শূন্যতা পূরণেও কাজ করবে তারা। সেনাবাহিনী অনেক দিন যাবতই কিন্তু মাঠে আছে, মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে। প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে, এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনিছি। যেমন এই যে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা, এইটার সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ। এখনো 187 পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন তারা অপরাধে জড়িত, তাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না। এখনো জয়েন করে নাই, তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নেই। এর আগে গাজীপুরে আনসার ভিডিপি একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 40তম বিসিএস ক্যাডার কর্মকর্তা ও 25তম ব্যাচ রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে উদ্ভূত পরিস্থিতিতে আনসার সদস্যদের ভূমিকার প্রশংসা করেন তিনি। জীবনের ঝুঁকি নিয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষা। নিউজ ডেস্ক, দেশ টিভি। অবৈধ নির্বাচনের আয়োজন করায় সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 18 জনের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্তপূর্বক রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সহকর্মী AK-M নাজিমের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 2014, 2018 ও 2024 সালে পাতানো জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করায় সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিবউদ্দিন আহমেদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 18 জনের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে। বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 6 কাজী শরীফুল হকের আদালতে মামলাটি দায়ের করেন সাবেক বিএনপি নেতা একরামুল করিম। গত 3টা নির্বাচন 2014, 2018, 2024-এর একটা ফ্রড অ্যাক্টের প্রতারণামূলক নির্বাচন ফেস করেছি। আমি বা আমাদের দেশবাসী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। আমি মনে করেছি এটি সংবিধান যারা রক্ষণ করার কথা তারা সংবিধান ভঙ্গ করেছে, ভঙ্গ করে রাষ্ট্রদ্রোহী মামলা অপরাধ করেছে। বাদীর আইনজীবী কফিল উদ্দিন বলেন, গেল 3 নির্বাচনে সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এতে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। সংবিধানের খেলাপ করেছেন কমিশনার সহ প্রশাসনের কর্মকর্তারা। এসব কারণে তাদের বিরুদ্ধে আনা হয়েছে রাষ্ট্রদ্রোহিতা ও প্রতারণার অভিযোগ। সংবিধানে লেখা আছে যদি কোনো ব্যক্তি তার কোনো
কর্মকাণ্ডের দ্বারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা নষ্ট করে, তাহলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধী হবে। তারা 3টা নির্বাচন করেছে বাংলাদেশের জনগণকে বাইরে রেখে, এবং কতগুলো ভুয়ো ব্যক্তিকে এমপি হিসাবে ডিক্লেয়ার করেছে। আমরা বলেছি এটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ ওনারা করেছেন, এবং যারা এসব এই নির্বাচিত বলে দাবি করেছেন তারা করেছেন। এবং তারা আরও একটা কাজ করেছে, নির্বাচিত না হয়েও এমপি হিসাবে পরিচয় দিয়ে ফলস পার্সোনেশন করেছে। আদালত মামলার আবেদন গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বুধবার বিচারপতি মোহাম্মদ জাকি আল ফারাবির আদালত এ নির্দেশ দেন। ফজলে আদিত্যকে নিয়ে মাহমুদ হাসানের প্রতিবেদন। লালবাগ, বাড্ডা ও আদাবর থানায় দায়ের করা কয়েকটি হত্যা মামলায় সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নেওয়া হয় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। তাদেরকে নতুন মামলায় গ্রেপ্তার দেখাতে তোলা হয় আদালতে। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল ফারাবির আদালত মামলাগুলোতে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন, যদিও পুলিশের পক্ষ থেকে তাদের রিমান্ড চাওয়া হয়নি। সব মিলে মোট হচ্ছে প্রায় 10 থেকে 12টা মামলাতে তাদেরকে সন্ন্যাস দেখানো হয়েছে। বাড্ডা থানার 2টি মামলায় গ্রেপ্তার সন্ন্যাস দেখানো হয়েছে এবং আজকে কোনো রিমান্ডের আবেদন ছিল না। উনি আওয়ামীপন্থী একজন বিচারপতি ছিলেন এবং বুদ্ধিজীবী ছিলেন, সেই কারণেই উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যাভাবে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। ওনাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। এগুলো ইতিপূর্বে ওনাদেরকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে, একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নতুন করে ওনাদের কাছ থেকে তথ্য পাওয়ার আর কোনো কিছুই নেই। এগুলো জাস্ট হয়রানি করার জন্য ওনাদেরকে সন্ন্যাস দেখানো হচ্ছে। এর আগেও কয়েকটি মামলায় রিমান্ডে ছিলেন সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তবে প্রথমবারের মতো ঢাকার আদালতে তোলা হয় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে আবুল হোসেন বাবু নামে এক ব্যক্তিকে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হক সহ 5 জনের নামে দায়ের করা মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু তালেব এ নির্দেশ দেন। বাদীর আইনজীবী নুরুল ইসলাম সেন্টু জানান, আদালত আগামী 8 নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। এই সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পিবিআইকে। এর আগে 2018 সালের 5 সেপ্টেম্বর প্রকাশ্যে বাস থেকে নামিয়ে আবুল হোসেনকে তুলে নিয়ে যায় র্যাব পুলিশ সদস্যরা। পরদিন রহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় গেল 12 সেপ্টেম্বর আদালতে মামলা করেন আবুল হোসেনের স্ত্রী জুলেখা বেগম। এত 8/11/2024 ধার্য তারিখের মধ্যেই ওনারা তদন্ত করে রিপোর্ট দাখিল করার জন্য বিজ্ঞ আদালত নির্দেশ দিয়েছেন। আমরা আশা করি এই সময়ের মধ্যেই অবশ্যই উনি তদন্ত করবেন, এবং এটাও আশা করি যে বর্তমানে বাংলাদেশে আর যেন এ ধরনের কোনো জঘন্য ঘটনা না ঘটে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে সুস্থ করার যে সুযোগ এসেছে তা হেলায় হারানো যাবে না। বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বিএনপিকে টিকে থাকতে হলে আওয়ামী লীগের মতো হওয়া যাবে না, কারো উপর অন্যায় নির্যাতন করা যাবে না। সামনে দুর্গাপূজা আসছে জানিয়ে তিনি বলেন, পূজায় যেন শান্তি শৃঙ্খলা রক্ষা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এ সময় জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান মির্জা ফখরুল। আমরা যদি এখন ওই রকম শুরু করি, আওয়ামী লীগের মতো শুরু করি, তাহলে কি আমরা টিকতে পারবো? একই রকম দশা হবে আমাদেরও, তাই না? সেই জন্য আমরা যারা আজকে সংগ্রাম করেছি, লড়াই করেছি, বিশেষ করে বিএনপি নেতা কর্মী যারা আছে, তাদের কাছে আমার আকুণ্ঠ অনুরোধ যে আপনারা নিজেদেরকে মানুষের কাছে প্রিয় বানান, ভালোবাসার পাত্র করে তৈরি করেন, কারো উপর অন্যায় অত্যাচার নির্যাতন করবেন না।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেলে শুরু হয়েছে ডামি ফুয়েল লোডিং এর কাজ। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম জানায় 17 সেপ্টেম্বর শুরু হওয়া এই কার্যক্রম প্রায় 2 সপ্তাহ চলবে। এ সময় 163টি ডামি ফুয়েল অ্যাসেম্বলি এবং 115টি কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন সিস্টেম এবোর্সবার রড লোড করা হবে। ডামি ফুয়েলের সাহায্যে রিঅ্যাক্টরের সকল প্যারামিটার যাচাই নিশ্চিত হওয়ার পর প্রকৃত ফুয়েল লোড করা হবে। লোডিংয়ের পর রিঅ্যাক্টরের সার্কুলেশন, ফ্ল্যাশিং, কোল্ড এবং হট টেস্ট সম্পাদন করা হবে। এই টেস্টগুলোর সফলতার উপর নির্ভর করা হবে রিঅ্যাক্টরের নিরাপদ ও নির্ভরযোগ্য অপারেশন। প্রকল্প সংশ্লিষ্টরা জানায়, রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের নির্মাণ এবং এর স্টার্ট আপ ও অন্যান্য অ্যাডজাস্টমেন্ট কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে। এই ইউনিটটির স্টার্ট আপের মাধ্যমে বাংলাদেশ তার উন্নয়নের জন্য অতি প্রয়োজনীয় বিদ্যুৎ লাভ করবে। একের পর এক গ্যাস ক্ষেত্র আবিষ্কার হচ্ছে ভোলায়। শাহবাজপুর ও ইলিশায় 2টি কূপে 5.109 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের অস্তিত্ব মিলেছে। তবে গ্যাস বিপুল মজুদ থাকলেও সংযোগ না থাকায় দ্বীপ জেলাটিতে গড়ে উঠছে না ভারী শিল্প প্রতিষ্ঠান। সম্ভাবনা থাকা সত্ত্বেও বিনিয়োগে এগিয়ে আসছেন না উদ্যোক্তারা। ভোলা থেকে সহকর্মী ছোটন শাহ রিপোর্ট জানাচ্ছেন টুম্পা আফরোজ। ভোলায় গত 3 দশকে আবিষ্কৃত হয়েছে 3টি গ্যাস ক্ষেত্র। খনন হয়েছে 9টি কূপ, যার মধ্যে 5টি কূপ থেকে উত্তোলন হচ্ছে 85 মিলিয়ন ঘনফুট গ্যাস। এই গ্যাস ব্যবহৃত হচ্ছে 2টি বিদ্যুৎ প্ল্যান্ট ও 2400 লাইনে। তবে প্রসেস প্ল্যান ও পাইপলাইন প্রস্তুত না থাকায় বাকি কূপ থেকে গ্যাস উত্তোলন থমকে আছে, যে কারণে গ্যাস থেকে বঞ্চিত হচ্ছে ভোলাবাসী। এই গ্যাসগুলো যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে দেশের যে বেকার ছেলেরা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি চালু হলে দেশের উন্নয়ন হবে, এটাই কিন্তু আমাদের কামনা। ভোলার গ্যাস ভোলাতে থাকবে, এতটুকু আমাদের দাবি। এদিকে বাপেক্স ও রাশিয়ার জ্বালানি জায়ান্ট গ্যাজপ্রোমের যৌথ প্রযোজনায় ভোলার 2টি কূপে 5.109 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদের অস্তিত্ব মিলেছে। এত সম্ভাবনার পরেও কেন ভোলার মানুষ গ্যাস বঞ্চিত, এমন প্রশ্ন এলাকাবাসীর। গ্যাস চতুর্দিকে যাইতেছে, আমরা ভোলার এলাকার লোক, ভোলা বসবাস করি, অথচ আমরা ভোলাতে আমাদের কোনো গ্যাস নাই। অনেক গ্যাসের জন্য অনেক আমরা কষ্ট কাজ করতেছি। তবে সম্ভাবনাকে কাজে লাগাতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে বাপেক্স। চরফেশান, মনপুরা, হাতিয়া এই পণ্যগুলোতে আমরা আরো এক্সপেরিমেন্ট করতে পারি 2D 3D, তাহলে এখানে আসলে সম্ভাবনাগুলো আরো চিহ্নিত করা যাবে। তখন আপনার ডিলিং এর প্রস্তাবনা নিয়ে গেলে, তারপরে এটা যদি আপনার জাতীয় গেটে আনার কোনো প্রক্রিয়া থাকে, তাহলে এটা একটা ভালো একটা সম্ভাবনাময় একটা পরিস্থিতি সৃষ্টি করবে। জেলায় নতুন করে কূপ খনন হলে মজুদের পরিমাণ আরো বাড়বে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। অন্তর্বর্তী সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় 1222 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে এইসব প্রকল্পের অনুমোদন দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, সভায় অনুমোদন পায় বাঘরাবাদ, মেঘনাঘাট, হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প সহ কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের পার্বত্য চট্টগ্রামে টেকসই সামাজিক সেবা প্রকল্প। সভায় উপদেষ্টারা ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দ্রুততম সময়ের মধ্যে 2023 সালের বাংলাদেশ সার্টিফিকেশন আইন অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠনের কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার সচিবালয়ে চলচ্চিত্রের সেন্সর বোর্ড ও জুরি বোর্ডের সদস্যদের সাথে মতবিনিময় শেষে একথা বলেন তিনি। আমরা যে সেন্সর সেই শব্দটিকে আমরা বাদ দিয়ে দিচ্ছি এবং আমাদের যেই 2023 সালের আইন, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, সেই আইন অনুযায়ী আমরা দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে এই সার্টিফিকেশন বোর্ডটাকে পুনর্গঠন করব। সেই আইনটিও অনেক ত্রুটিপূর্ণ, সেই আইনের অনেকগুলো ত্রুটি নিয়ে প্রাথমিকভাবে এখানে আলোচনা হয়েছে এবং সেই আইনটিও নানা অংশীজনের সাথে আলোচনা করে সংশোধনের জন্য আমরা কাজ করব।
জেলা প্রশাসনের 4.5 একর খাস জমি দখল করে মেলার নামে কোটি কোটি টাকা লুটে নিয়েছেন যশোরের সাবেক পুলিশ সুপার আনিসুর রহমান। এতে পথে বসেছেন শত শত ব্যবসায়ী। রাজনৈতিক পট পরিবর্তনের পর দ্রুত মেলার অপসারণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সালাউদ্দিন সাগরের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। পুলিশের চাকরি মানেই আলাদিনের চেরাগ, আর পদটা যদি হয় পুলিশ সুপার তবে তো কথাই নেই। এই পদ পেয়েই হত্যা, মাদক আর দখলবাজিতে মেতে ওঠেন এসপি আনিসুর রহমান। যশোর শহরের গাড়িখানার 4.5 একর খাস জমি জেলা প্রশাসনের কাছ থেকে বৈধভাবে বরাদ্দ নিয়ে প্রায় 100 বছর ধরে বসবাস করছিলেন 40টি পরিবার। সেখানে কুনজর পড়ে এসপি আনিসের। তার নির্দেশে 2016 সালের 12 ফেব্রুয়ারি গভীর রাতে সেখানে অভিযান চালায় শতাধিক পুলিশ সদস্য। দুর্বৃত্তের বেশে বাসিন্দাদের পিটিয়ে ঘরছাড়া করে তারা। পরদিনই সেখানে পুলিশ ক্লাবের সাইনবোর্ড ঝুলিয়ে দেয় আনিস। ওই জমিতে অনির্দিষ্টকালের জন্য মেলার নামে জায়গা ইজারা দিয়ে ব্যবসা শুরু করে আনিস। এতে পথে বসেছে স্থানীয় ব্যবসায়ীরা। আমাদের অনেক দোকানদাররা দেউলিয়া হয়ে মার্কেট থেকে চলে যাচ্ছে, আবার নতুন করে কোনো পার্টি আসছে জমি জমা বিক্রি করে আসে এখানে দোকানদারি করতে আসে। তারা যখন ব্যবসা করতে যাচ্ছে ব্যবসা দেখা বেচা কিনা হচ্ছে না। আমরা ধরেন ব্যবসা করতে আসছি, এখন অনেক 10 লাখ টাকা 12 লাখ টাকা 15 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে দোকানদারি, কিন্তু মেলাটা 3 দিন 5 দিন 7 দিন 21 দিন 1 মাস হতে পারে। তাদের কোনো ট্যাক্স নেই, খাজনা নেই, পৌরসভার কিচ্ছু লাগে না। আর আমাদের এই যে আমরা পৌরসভার ট্যাক্স দিচ্ছি, খাজনা দিচ্ছি, সবকিছু দিচ্ছি। জোরপূর্বক দখলকৃত সরকারি জমি থেকে পুলিশের স্থাপনা সরিয়ে নিতে পুলিশ সুপারকে তৎকালীন জেলা প্রশাসক হুমায়ুন কবির চিঠি দিলেও গুরুত্ব দেয়নি এসপি আনিস। বরং পুলিশ ক্লাব নাম বদলে দেয়া হয় পুলিশ প্লাজা। এ নিয়ে পরে মামলা করে জেলা প্রশাসন। পুলিশ প্লাজা আমরা চাই ওখানে একটা ভালো শপিং মল হোক, মার্কেট হোক। মার্কেট হলে আমরা যারা ব্যবসায়িকরা ওখানে যে আমরা ব্যবসা করতে পারবো। যে আমাদের চলতে হয়, যদি ওই মার্কেটটা এভাবে চলে তাহলে আমাদের জন্য অনেক ক্ষতিকর। বাংলাদেশে প্রত্যেকটা জেলায় মেলা চলে, কিন্তু এটা এমন একটা মেলা যা সারা বছর মানে পুলিশ ক্লাবের পরে লাগছে বাণিজ্য মেলা, এরপর দেশে পুনর। এই টাকাগুলো কোথায় যায়? তো এই লুটপাট হচ্ছে প্রচুর। গেল 9 সেপ্টেম্বর জেলা প্রশাসকের নামে পুলিশ প্লাজার জায়গা রেকর্ড হওয়ায় অবৈধ দখল মুক্ত হতে যাচ্ছে সরকারের 4 একর জমি। এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মনে। অচিরেই চিরচেনা জায়গায় ফিরতে পারবেন বাসিন্দারা। বড় পরিসরে কেনাবেচা করার সুযোগ পাবেন প্রকৃত ব্যবসায়ীরাও। নিউজ ডেস্ক, দেশ টিভি। আসন্ন দুর্গাপূজায় বাংলাদেশের কাছে ইলিশ আবদার করেছে ভারতের ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। এমন সংবাদে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে চাঁদপুরের ক্রেতা বিক্রেতা ও নেটিজেনদের মাঝে। সবার দাবি, যেখানে দেশেই ইলিশের চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না সেখানে ইলিশ রপ্তানি করা ঠিক হবে না। সহকর্মী শরীফ আহমেদের তথ্য ও চিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। প্রতি বছর দুর্গাপূজার আগে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ থেকে ইলিশ যেত ভারতে। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় অন্তর্বর্তী সরকার। এর মাঝেই নতুন সরকারের কাছে ইলিশ চেয়ে আবেদন করেছে ভারতের ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। খবরটি গণমাধ্যমে প্রকাশের পর এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। ব্যবসায়ীদের দাবি, প্রতি বছর কমছে ইলিশ উৎপাদন, এতে অনেকটাই কঠিন হয়ে পড়েছে দেশীয় চাহিদা পূরণ। এখন রপ্তানি করা হলে তার প্রভাব পড়বে স্থানীয় বাজারে, তাই ভারতে ইলিশ রপ্তানিতে অনীহা তাদের। বন্যার প্রভাবের কারণে মাছ অনেকটা কমে গেছে। মাছ অন্যান্য বছর ছিল, আমরা ভারতে মাছ পাঠাইছি, এখন আমাদের দেশে তো মাছ নেই, আমরা দিব কিভাবে? আপনার যেখানে চাহিদা হচ্ছে দৈনিক 5000 কেজি, এই জায়গায় যদি আপনার 500 কেজি আসে তাহলে ওই চাহিদা কি আর পূরণ হইব? চলতি মৌসুমে সরবরাহ কম হওয়ায় ইলিশের দাম চড়া, তাই রপ্তানি না করে দাম কমিয়ে দেশের চাহিদা পূরণের দাবি ক্রেতাদের। ভারতের ব্যবসায়ীদের একটা চাহিদা দিয়েছে আমাদের কাছে, কিন্তু আমাদের ইলিশের যে যোগান, এই যোগানে আমাদেরই তো হচ্ছে না। আমরা কিভাবে তাদের চাহিদা পূরণ করব? ইন্ডিয়াতে মাছ দেওয়া বন্ধ করতে হবে এবং এই মাছের দামগুলা নিয়ন্ত্রণে আনতে হবে। এই সরকার হোক, যেই সরকারই হোক, এই মাছের দামটা নিয়ন্ত্রণে এনে সাধারণ মানুষরা যেন কম দামে মাছগুলা খেতে পারে, এদিকে একটু নজর দিতে হবে সবাইকে। রপ্তানির অনুমতি দিলে ইলিশের দাম হবে আকাশ ছোঁয়া, এমনটাই মনে করছেন চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি। ইলিশের সরবরাহ, ইলিশের উৎপাদন খুবই কম। নদী এবং সাগর কোথাও আশানুরূপ ইলিশ পাওয়া যাচ্ছে না। তো এই ইলিশের সরবরাহ যদি এরকম থাকে, আর যদি সরকার ইলিশ রপ্তানির অনুমতি দেয়, তাহলে ইলিশের দাম আরো অনেক বাড়বে এবং মানুষের ক্রয় ক্ষমতার নাগালের অনেক বাহিরে চলে যাবে।
রপ্তানি হলে চাঁদপুরে প্রতি কেজি ইলিশ 1800 থেকে বেড়ে দাঁড়াবে 2500 টাকায়। ইলিশের দাম নিয়ন্ত্রণে বাজারে নজরদারির দাবি ক্রেতাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। লক্ষ্মীপুরে বন্যা দুর্গতদের সহায়তায় ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে বিএনপি। সহযোগিতায় ছিল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন HMBD। বুধবার সকাল থেকে শুরু হয় ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম। এ সময় বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও স্যালাইন দেওয়া হয়। এই আয়োজন হয় দিঘলি, দত্তপাড়া ও হাজিরপাড়া ইউনিয়নে। প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। বলেন, গণতন্ত্রকে সুসংগঠিত করতে সবাইকে সজাগ থাকতে হবে। রাজনীতিতে বিএনপির কোনো স্বার্থ নেই, চাওয়া একটাই, নতুন বাংলাদেশ গড়া। জনগণের সরকার ছাড়া এই দেশে জনগণের যে দায়ী দায়িত্ব গ্রহণ করে জনগণের পাশে থেকে যে কাজগুলো করা, বিশেষভাবে আত্মমানবতার সেবায় নিয়োজিত হওয়া, এর কোনো বিকল্প নাই। আর আগের মানদাত্তা আমল, ওই মানদাত্তা আমলের যে রাজনীতি, সেই রাজনীতিকে এখন আর চলবে না। এই জন্য আমাদের নেতাকর্মী যারা আছে খুব সজাগ থাকবেন। টাইম স্কেল, সিলেকশন গ্রেড, এন্ট্রি পদ, নবম গ্রেড সহ মাধ্যমিকের সব বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন করেছে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি রাজশাহী জেলার সদস্যরা। বুধবার দুপুরে নগরীর সোনাদিঘির মোড়ে আঞ্চলিক শিক্ষা ভবনের সামনে এ মানববন্ধন হয়। শিক্ষকরা জানান, দীর্ঘদিন থেকে তারা বৈষম্যের শিকার হয়ে আসছেন। এছাড়াও শিক্ষা ভবনে উপবৃত্তি প্রকল্প থেকে রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলা করা হচ্ছে, যার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষকরা। একই দাবিতে জয়পুরহাট, শরীয়তপুর, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, মাগুরা ও রাঙামাটি সহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করে সরকারি মাধ্যমিকের শিক্ষকরা। আনন্দ ও ধর্মীয় আচার অনুষ্ঠানে রাঙামাটিতে পালিত হল বৌদ্ধদের শুভ মধু পূর্ণিমা। বুধবার সকালে মধু পূর্ণিমা উপলক্ষে রাঙামাটি রাজবন বিহারে জড়ো হন ছোট বড় সবাই। বিহারে সংঘদান, পঞ্চশীল গ্রহণ, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, মধুদান সহ নানা দান কার্য সম্পাদন করা হয়। এ সময় রাজবন বিহারের আবাসিক অক্ষুদ্ধ প্রজ্ঞালঙ্কর মহাথেরও বিশ্ব সুখ শান্তি কামনায় প্রার্থনা করেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে বহু বছর আগে এ পূর্ণিমাতে বুনো হাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ধ্যানরত বুদ্ধকে দান করে। তা দেখে বনের বানরও মৌচাকের মধু সংগ্রহ করে দানে মগ্ন হয়। এ ঘটনাকে স্মরণ করেই প্রতি বছরের ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে বৌদ্ধরা মধু পূর্ণিমা উদযাপন করেন। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।